আমার কথা শোনা যাচ্ছে না? জি স্যার, শুনতে পাচ্ছি। তাহলে আমরা কি এখন স্টার্ট করি না? স্টার্ট করে দেই। জি স্যার, জি স্টার্ট স্যার, করে দিই। স্টার্ট করে দেন। আমরা আজকে আর একটা গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট একটা সংজ্ঞা দেখবো। এটা আসে আর কি, অনেক সময় আসে, জাভাতেও আসে, আবার সি প্লাস প্লাসেও আসে, একই জিনিস। ক্লাস অ্যাক্সেসিবিলিটি মোড কি কি বর্ণনা দাও, অথবা প্রাইভেট, পাবলিক, প্রোটেক্টেড মোড কি, এটার একটা বর্ণনা দিতে বলতেছে, অথবা এগুলো কেন ব্যবহার করা হয়। আসলে আমরা একটা ক্লাসের ভিতরে কতগুলা অ্যাক্সেস মডিফায়ার দেখবো? তিনটা। তার মধ্যে একটা হচ্ছে প্রাইভেট, পাবলিক, প্রোটেক্টেড। তো প্রাইভেটটা কি জিনিস? প্রাইভেটটা হচ্ছে ব্যক্তিগত জিনিস। একটা ক্লাসের যে ভ্যালুগুলো দেওয়া থাকবে শুধুমাত্র ওই ক্লাসের ভিতরেই তাকে ব্যবহার করা যাবে। সেটা যদি ফাংশন হয় তাহলে শুধুমাত্র ওই ফাংশনের শুরু, ওই ফাংশনটাকে ক্লাসের শুরু এবং শেষের মধ্যে এখানে যে কোনো জায়গায় অ্যাক্সেস করা যাবে, কল করা যাবে, কিন্তু অন্য কোথাও থেকে কল করা যাবে না। মেইন ফাংশন থেকেও তাকে কল করা যাবে। প্রাইভেট তো প্রাইভেটই। আর পাবলিক কি? পাবলিক হলো মেইন ফাংশন থেকেও তাকে কল করা যাবে, অন্য আর একটা ক্লাস থেকেও কল করা যাবে, একাধিক ক্লাস থেকেও কল করা যাবে। এটাই বলছে আর কি, যে কোনো ক্লাসের ভিতরে ডিক্লেয়ারকৃত ভেরিয়েবল বা ফাংশন কে যাতে অন্য কোনো ক্লাসের অবজেক্ট দ্বারা খুব সহজে অ্যাক্সেস করা যায় সেজন্য যে কিওয়ার্ড ব্যবহার করা হয় সেটাকে আমরা পাবলিক কিওয়ার্ড বলি, বা পাবলিক স্পেসিফায়ারও বলা যায়। আর প্রোটেক্টেড কোনটা? প্রোটেক্টেড কোনো ক্লাসের ভিতরে ডিক্লেয়ারকৃত ভেরিয়েবল বা ফাংশন যাতে বিশেষ প্রয়োজনে অন্য কোনো ক্লাসের অবজেক্ট দ্বারা অ্যাক্সেস করা যায়, বিশেষ প্রয়োজনে, একদম বিশেষ প্রয়োজন, তখন আমরা এটা ব্যবহার করব। এটা মূলত নিরাপত্তা বিধান করার জন্য এই প্রোটেক্টেড মোডটা ব্যবহার করা হয়। আর এটা কেন ব্যবহার করা হয়? পাবলিকটা একটি ক্লাস যাতে অন্য একটা ক্লাসে ডেটা বা ফাংশনকে প্রয়োজনে যে কোনো সময় ইনহেরিট করতে পারে সেজন্য এটা ব্যবহার করা হয়। আর প্রাইভেটটা কেন ব্যবহার করা হয়? সিস্টেমের নিরাপত্তা বাড়ানোর জন্য প্রাইভেট মোডটা ব্যবহার করা হয়। এটা আর এটা মূলত একই রকম জিনিস কিন্তু আসলে, কিন্তু প্রোটেক্টেড হলো অনেক সময় তুমি, যেমন রাইট মোড আমরা বলতেছি, রাইট প্রোটেক্টেড, কোনো রাইট করা যাবে না, শুধু রিড করা যাবে। এই যে ফাইলটা কিন্তু অবশ্যই প্রোটেক্টেড মোডে আছে, বাট তারপরেও তুমি এটাকে কি করলা? অ্যাভাইলেবল করে দিলা। আর একটা হচ্ছে যে তুমি অ্যাভাইলেবলই করলা না, এমন প্রোটেক্ট করলা, মানে প্রাইভেট মোড, ও তুমি এই ফাইলটা কাউকে দেখতেই দিলে না। যেমন আমার এই ফাইলটা তোমাদের দেখতে দিচ্ছি কিন্তু রাইট হবে না, তোমরা আর এখানে এডিট করতে পারবে। এটাকে আমরা বলতেছি প্রোটেক্ট। প্রোটেক্ট করলাম কার হাত থেকে? প্রোটেক্ট করলাম রাইট করার হাত থেকে প্রোটেক্ট করলাম। তো মূলত এটা হচ্ছে সিস্টেমের নিরাপত্তা বিধান করার জন্যই ব্যবহার হয়। আর এই একই জিনিস, এই দুইটা একই জিনিস ব্যবহার করা হয়। আমরা এখানে, আমি একটু রিভিউ করি। আমরা প্রথমে দেখে আসছিলাম ক্লাস অবজেক্ট। ক্লাস হলো কি? কতগুলো অবজেক্টের যে প্রপার্টি এবং ফাংশন থাকবে, এই ফাংশন এবং প্রপার্টি গুলো বর্ণনা দেওয়া থাকবে। অর্থাৎ এটা হবে কালেকশন অফ প্রপার্টিজ এন্ড ফাংশন অফ অবজেক্টস। একাধিক অবজেক্টের প্রপার্টি ফাংশন গুলোকে কালেকশন করতেছে বা বর্ণনা করতেছে, যেখানে আমরা বর্ণনা করব, এটাকে আমরা বলতেছি আমরা ক্লাস। আর অবজেক্ট গুলো কি কি? যে একটা ক্লাসের ইনস্ট্যান্ট বা একটা অস্তিত্ব বা এন্টিটি, সেই এন্টিটিকে আমরা বলতেছি অবজেক্ট। তো অবজেক্ট গুলো কি করতে পারে? ভ্যালু গুলোকে, ক্লাসের যে ভিতরে যে ভ্যালু গুলো থাকে, অবজেক্টের প্রপার্টি গুলো থাকে, মানে ভেরিয়েবল গুলো থাকে, বিহেভিয়ার মানে তার আচার আচরণ, মানে ওটাকে আমরা ফাংশনের মাধ্যমে প্রকাশ করে সেই ফাংশন গুলোকেও সে অ্যাক্সেস করতে পারে। কার মাধ্যমে? একটা ডট অপারেটরের মাধ্যমে। এটা আমরা দেখে আসছিলাম। আর আরেকটা জিনিস দেখে আসছিলাম যে আমরা কিভাবে সি প্লাস প্লাস এ ইনপুট নিব এবং কিভাবে সি প্লাস প্লাস এ আউটপুটে দেখাবো, সি ইন এবং সি আউট এর মাধ্যমে। আর এখানে একটা বেসিক স্ট্রাকচার আছে, এটা খুব ইম্পর্টেন্ট, বইটাও দেয়, এসিতেও দেয়। দেখে যে ছেলেগুলো তো একটা সহজ জিনিস পড়ে কিনা, এটা তোমরা অবশ্যই পড়বো। প্রথমে ইনক্লুড সেকশন থাকবে, তারপরে ক্লাস ডিক্লারেশন। ক্লাসের মেম্বার ফাংশনকে যদি তুমি বাইরে ডিক্লেয়ার করতে চাও তখন অবশ্যই মেম্বার ফাংশন ডিক্লারেশন থাকবে। আর একটা হচ্ছে মেইন ফাংশন, এটাকে আমরা এখানেও অ্যাড করতে পারবো ইনলাইন ফাংশনের মাধ্যমে, এটা বলছিলাম। এখন আমরা কি দেখলাম? যে প্রোটেক্টেড মোড দেখলাম, যে ক্লাসের ভিতরে যে ভেরিয়েবল গুলো থাকবে এগুলো তিন প্রকার মোডের মধ্যে থাকবে।
একটা হচ্ছে প্রাইভেট, আর একটা প্রোটেক্টেড, আর একটা পাবলিক। এখন শুধু ভেরিয়েবল না হয়েও ফাংশন গুলোকেও ঠিক এই মোডে রাখা যায়। তো ফাংশন আর ভেরিয়েবল গুলোকে আমরা ক্লাসের সাপেক্ষে কি বলি? এদেরকে মেম্বার ভেরিয়েবল বলি আর মেম্বার ফাংশন বলি। এই হলো মোটামুটি আমাদের গত ক্লাসের সামারি। এখন আমরা দেখবো যে কনস্ট্রাক্টর কি জিনিস, খুবই ইম্পর্টেন্ট। স্যার আমাদের যেগুলো স্যার পরীক্ষাতে আসার মতো বা আসবে ওগুলো স্যার একটু মার্ক করে দিলে ভালো হয়, বা আমাদের পিরিয়ড দেওয়ার সময় যেগুলো পড়াচ্ছে স্টপ চিহ্ন এগুলো দিয়ে একদম দেওয়া। আসার মতো, কারণ একটা পরীক্ষায় এগুলো একটাও ছাড়া যাবে না। কোনটা ছাড়বা তুমি? অবজেক্ট আর ক্লাস কাকে বলে উদাহরণ দাও, আসবে। হয়তো বা বুয়েটে আসে নাই, কিন্তু অন্য আর একটা পরীক্ষায় পাবা। অর্ডিন্যান্স ফ্যাক্টরি দিয়ে মনে করো স্যার পেয়ে এই গেলে। স্যার এইগুলো প্রায় প্রশ্ন স্যার চাকরির পরীক্ষায় আসে স্যার। হ্যাঁ, চাকরি পরীক্ষায় আসে তো। তোমাদের জি সেমিস্টার স্যার। ফাইনালেও আসছিল, এমনকি তোমরা যারা বিএসসি করতেছো তাদেরও আসবে। এগুলো কমন কোশ্চেন, এগুলো জানতেই হবে। এখন যদি কেউ মনে করো যে স্যার একটু গুছাই দেন, হ্যাঁ আমি হয়তো বা তোমাকে গুছাই দিতে পারবো, কিন্তু অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, তুমি কোনটা ছাড়বা? হয়তো বা তোমাকে আমি সাজেশন দিলাম। স্যার আমরা আমরা স্যার সবগুলাই পড়বো, বাট যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট ওগুলোর ক্ষেত্রে একটু আলাদাভাবে নজর দিব, সেজন্য আর কি স্যার। আমরা তো কোনো কিছু ছাড়তে চাচ্ছি না, আচ্ছা আমরা ঠিক শেখার আছে, জন্য পড়তে চাচ্ছি স্যার। আচ্ছা বুঝতে পারছি। হোক, তোমরা আপাতত তাহলে একটু এই ক্লাসগুলো একটু শেষ করি, তখন যখন আবার আমরা যখন সলিউশন করব না কোশ্চেন গুলোর, ওই জি সলিউশন স্যার। কিন্তু অনেক করব, এবং ওই জায়গায় গিয়ে দেখবা যে তুমি আরো অনেক ক্লিয়ার হয়ে যাবা। কারণ যতক্ষণ পর্যন্ত তুমি কোশ্চেনের সমাধান করবে না, ততক্ষণ পর্যন্ত তোমার এই লার্নিংটা একুরেট হবে কি হবে না তুমি এটা বুঝতে পারবে না। যেমন তোমরা পরীক্ষা দিলে জি না, স্যার। প্রথম পরীক্ষাটা তোমাদের কাছে অনেক সহজ জি মনে স্যার। হয়েছিল কোশ্চেন গুলো, অনেকেই দিছো, কিন্তু তারপরে কিছু কিছু জিনিস ভুল আছে যেগুলো তোমরা পরে এসে বুঝতে পারতেছো। তো তুমি যদি ওই পরীক্ষাটা জি নাই স্যার। দিতা, তাহলে কিন্তু তোমরা এটা বুঝতে পারতো না। ঠিক তেমনি যখন আমরা এই যে টপিক গুলো পড়া শেষ করে দিব, শেষ করার পর যখন আমি তোমাদের কোশ্চেন গুলো নিয়ে সলিউশন করার চেষ্টা করবো, দেখবো তো তখন তোমরা ইনশাল্লাহ আরো ক্লিয়ার। তো এখানে আসলে ইম্পর্টেন্ট, এটা এটা অবশ্যই ইম্পর্টেন্ট, ক্লাসটাও ইম্পর্টেন্ট। আর এই উদাহরণটা আমি জাস্ট আমার মতো করে দিচ্ছি, এটা মনে রাখার জন্য। এটা আসবে না, তবে এটা আসে, এটা আসে, এটা আসবে না। আর এই বেসিক স্ট্রাকচারটা পড়বা, আর এইখানে শুধু এই পার্থক্যটা পড়বা। বাকিগুলো এমনি একটু রিডিং করে গেলা, আসলে আসলো, না আসলে না। আচ্ছা, এখন আমরা খুবই ইম্পর্টেন্ট, মানে এখন সবগুলো ইম্পর্টেন্ট মূলত। এখন কনস্ট্রাক্টর আসে, হ্যাঁ জি স্যার, ক্লাস অবজেক্ট কনসেপ্ট না আছে। দিলে কনস্ট্রাক্টর দিবে। যে কনস্ট্রাক্টর জি ব্যবহার করে তুমি একটা প্রোগ্রাম লিখো। কনস্ট্রাক্টর কেন ব্যবহার করা হয়? কপি কনস্ট্রাক্টরের বর্ণনা দাও, তো তাহলে তোমাকে এগুলো জানতেই হবে, না জানলে কোনো ওয়ে নাই। যাই হোক, পাবা ইনশাল্লাহ, আস্তে আস্তেই পাবা, এত তাড়াহুড়ার কিছু নাই। আমরা তো আসলে অনেক করছি, তারপরে আমাদের মাথায় হাঁটতে আসছে, তো তোমাদেরও আসবে ইনশাল্লাহ, তোমরা তো আগে থেকেই শিখতেছো। তাহলে কনস্ট্রাক্টরটা কি আসলে, এটা আমাকে জানতে হবে আগে। কনস্ট্রাক্টর হলো, আচ্ছা আমার এই লেখাগুলো কি বোঝা যায়? তোমরা কি দেখতে জি স্যার। পাইতেছো ক্লিয়ার? জি জি স্যার। স্যার, বোঝা যায়, ক্লিয়ার জি দেখা স্যার, যাচ্ছে। বোঝা যায়। আচ্ছা ঠিক আছে। কনস্ট্রাক্টর হলো এক বিশেষ ধরনের ফাংশন, খেয়াল করো কিন্তু, ফাংশন। দেখো ফাংশন যেখানে শেষ করছি ওখান থেকে কিন্তু শুরু করলাম। কনস্ট্রাক্টর হলো এক বিশেষ ধরনের ফাংশন, যারা কোনো অবজেক্ট ঘোষণা করার সময় বা অবজেক্টটা তৈরি করার সময় অবজেক্টের ভ্যালু বা ডেটা বা প্রপার্টিস, আমি কিন্তু এই কথাগুলো বারবার বলতেছি, ভ্যালু, ডেটা, প্রপার্টিস। প্রপার্টিস মানে কোনগুলো? আর্গুমেন্ট। এখানে এখানে আর্গুমেন্ট অ্যাড করে দিতে হবে। আর্গুমেন্ট মানে কোনগুলো? আমরা ফাংশন পড়ে আসলাম না, ফাংশন কল বাই ভ্যালু, কল বাই রেফারেন্সের মধ্যে দিছি, উইথ আর্গুমেন্ট, উইথ রিটার্ন, নো আর্গুমেন্ট, নো রিটার্ন, এই যে 4 প্রকার পড়ে আসছি না। এখানে এক প্রকার হবে জি যে স্যার। তোমাকে ভ্যালুটা তুমি পাঠাই দিবা, নাও পাঠাইতে পারো, ওটা ব্যাপার না, কিন্তু ভ্যালুটা তুমি পাঠাইতে পারো। তো এই কথাটাই এখানে বলছে যে তৈরি করার সময় তোমাকে ভ্যালু বা ডেটা বা প্রপার্টি সমূহকে ইনিশিয়ালাইজ করে। কার ইনিশিয়ালাইজ করলে? একটা অবজেক্টের, এবং উক্ত অবজেক্টের জন্য মেমোরিকে বরাদ্দ করে, একটা অবজেক্টের জন্য মেমোরি বরাদ্দ করে। তো এই কথাটা আমি একটু পরে তোমাদেরকে দেখাচ্ছি, এটা তোমরা আপাতত মনে রাখো। যদিও এখানে দেয়া নাই, আমি ট্রাই করে আর্ট করে দেখাবো, সিম্পলি একটু বোঝানোর জন্য। এখন কনস্ট্রাক্টর, এখানে কিন্তু প্রথমে বললো কনস্ট্রাক্টর হচ্ছে একটা ফাংশন, এবং এটা কেন ব্যবহার করা হয়? অবজেক্টের যে প্রপার্টিস এর যে ভ্যালু গুলো আছে, মানে ভেরিয়েবল গুলো আছে, সেই ভেরিয়েবল গুলোকে আমরা কি করবো? ইনিশিয়ালাইজ করবো, এই জন্য ব্যবহার হয়।
এবার আরেকটু বলতে হবে যে এই ক্লাসের নামটা অবশ্যই, এই কনস্ট্রাক্টরের নামটা অবশ্যই কার নামের হবে? ক্লাসের নামে হবে। আমি যে ফাংশনটা যে ডিক্লেয়ার করলাম যে এই ফাংশন কনস্ট্রাক্টর হলো এক ধরনের ফাংশন, তো ফাংশনে তো আমরা নাম দেই, ঠিক না? এই নামটা অবশ্যই ক্লাসের নামে নামকরণ থাকবে, একদম হুবহু ক্লাসের নাম। সেই জন্যই একে বলতেছি বিশেষ ধরনের এক ফাংশন। আমি ধরো দিলাম হচ্ছে সামেশন একটা ফাংশন, কিন্তু ক্লাসের নাম দিলাম হচ্ছে সাবস্ট্রাকশন। এখন ফাংশনের নাম দিলাম হচ্ছে সাবস্ট্রাকশন বা সাব। সাব দিলে কিন্তু হবে না। হ্যাঁ, সাব হচ্ছে একটা ফাংশন হতে পারে, কোনো ব্যাপার না। এখানে আমি সাব নামে একটা ফাংশন ইউজ করতে পারি, আবার আমি সাবট্রাকশনের নামে একটা ফাংশন ইউজ করতে পারি। তো এই সাবট্রাকশন, এটা মনে করো ট্রাকশন লিখছি, তাহলে এই ফাংশনটা আর এই ফাংশনটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। কি পার্থক্য? এটা কিন্তু ক্লাসের নামে নামকরণ না, বাট এটা ক্লাসের নামে নামকরণ। এই জন্য এটা এক বিশেষ ধরনের ফাংশন। এটা কি করবে? অবজেক্টের যে প্রপার্টি গুলো আছে, মানে ক্লাসের ভিতরে যে ভেরিয়েবল গুলো ব্যবহার করতেছি, মেম্বার ভেরিয়েবল গুলো, সেগুলোকে সে ইনিশিয়ালাইজ করবে। কার জন্য? এক একটা অবজেক্টের জন্য। আর একটা কি হবে? এর নামটা অবশ্যই ক্লাস নামের নাম অনুরূপ হবে, বাট কোনো রিটার্ন টাইপ থাকবে না। আমরা জানি ফাংশন ডিক্লেয়ার করতে গেলে অবশ্যই তোমাকে রিটার্ন টাইপ দিতে হবে। যদি রিটার্ন টাইপ না থাকে তাহলে ভয়েড, আর থাকলে ভয়েড যে কোনো টাইপের, ইন্টিজার হতে পারে, ফ্লোট হতে পারে, ডাবল হতে পারে, এই তো। কিন্তু এখানে কনস্ট্রাক্টরের আগে কোনো তোমার রিটার্ন টাইপ থাকবে না। এটা হলো এর একটু বৈশিষ্ট্য। তাহলে আমরা কি জানলাম? কনস্ট্রাক্টর অবশ্যই একটা ফাংশন, এর কোনো রিটার্ন টাইপ থাকবে না, মানে রিটার্ন লিখতে হবে না। আর অবশ্যই এই নামটা ক্লাসের নামে অনুরূপ হবে, বা ক্লাসের নামের অনুরূপ হবে। যেমন আমরা এখন দেখি যে ক্লাস ডোমেস্টিক এনিম্যাল, ক্লাসটার নাম কি দিলাম? ডোমেস্টিক এনিম্যাল, গৃহপালিত পশু। তো গৃহপালিত পশুর মধ্যে প্রত্যেকটা পশু হবে এক একটা অবজেক্ট। এটা হতে পারে গরু, হতে পারে ছাগল, অথবা মনে করি যে আমরা কুকুর পুষতেছি, যে কোনো একটা, বা বিড়াল পুষতেছি। এগুলো হচ্ছে আমাদের গৃহপালিত পশু। তাহলে প্রত্যেকটা অবজেক্টের কি থাকে? প্রপার্টি থাকে, বৈশিষ্ট্য থাকে। তাকে আমরা চিনতে পারবো কিভাবে? যে বিড়ালের 4টা পা আছে, 2টো চোখ আছে, একটা লেজ আছে। তো এই জিনিসগুলো হচ্ছে আমাদের প্রপার্টি, মানে ভেরিয়েবল। আর আমরা কি করলাম? একটু ফাংশন ইউজ করলাম যে এই অবজেক্টটার কাজটা কি। যেমন যদি আমি এখন গরুর কথা চিন্তা করি, তাহলে গরুর কাজ কি হতে পারে? অনেক কাজ থাকতে পারে। তার মধ্যে আমি একটা কাজ দেখাচ্ছি যে সে কমিউনিকেশন করতেছে হাম্বা বলে, এই তো, এইটাই। এখন এখানে আমরা বাড়তি একটা কিছু নিয়ে আসছি, সেটা হচ্ছে 8 নম্বর লাইন থেকে 13 নম্বর লাইন পর্যন্ত। এখানেও একটা ফাংশন মেক সাউন্ড। কেন ফাংশন বুঝলাম? এই যে জিনিস দেওয়া আছে আমাদের, এই জন্য আমরা বুঝলাম যে এটা একটা ফাংশন, 14 নম্বর লাইন ফাংশন। বাট দেখো এর আগে অবশ্যই রিটার্ন কিছু না কিছু থাকবে, রিটার্ন টাইপটা থাকবে। এখানে ভয়েড মানে কি বুঝি আমরা? এই ফাংশনটার রিটার্ন হচ্ছে 0। যদি অন্য কিছু হইতো তাহলে এখানে ফ্লোট লিখতাম বা ক্যারেক্টার লিখতাম। কিন্তু দেখো ডোমেস্টিক এনিম্যাল এটা একটা ফাংশন। কেন ফাংশন বুঝলাম? এই ব্র্যাকেট দেয়া আছে। এই ডোমেস্টিক এনিম্যালের ফাংশনটার সামনে কোনো প্রকার টাইপ দেয়া নাই, অর্থাৎ কোনো রিটার্ন টাইপ নাই, এবং এই নামটা দেখো ঠিক ক্লাস নামের অনুরূপ হয়ে গেছে। সেই জন্যই এই ফাংশনটাকে 8 নম্বর লাইনে যে আমরা একটা ফাংশন ডিক্লেয়ার করছি, ওই ফাংশনটা শুরু হচ্ছে 9 নম্বর লাইন এবং শেষ হচ্ছে 13 নম্বর লাইন। এই ফাংশনটাকে তখন আমরা আর সাধারণ ফাংশন বলবো না, তখন বলবো এটা কনস্ট্রাক্টর। তো এইভাবে আমরা আসলে কনস্ট্রাক্টর ডিক্লেয়ার করি। আর কনস্ট্রাক্টরের মাধ্যমে আমরা কি ইনিশিয়ালাইজ করি? একটা অবজেক্টের প্রপার্টি গুলোকে ইনিশিয়ালাইজ করি। তো সেটা কোথায় করব? আমরা অবজেক্টটাকে ক্রিয়েট করি কোথায়? মেইন ফাংশনের ভিতরে গিয়ে। তো মেইন ফাংশনের ভিতরে এখন আসো। মেইন ফাংশনের ভিতরে আসার পরে আমরা অবজেক্ট ক্রিয়েট করার সময় সিনট্যাক্সটা দেখে আসছি যে হ্যাঁ, আমরা অবজেক্টটাকে ক্রিয়েট করব, অবশ্যই এটা কোন ক্লাসের সেটা বলে দিতে হবে। তো আমি একটা অবজেক্ট ক্রিয়েট করলাম, কাউ নামে একটা অবজেক্ট ক্রিয়েট করলাম। এটা কোন ক্লাসের অন্তর্ভুক্ত? ডোমেস্টিক এনিম্যাল ক্লাসের অন্তর্ভুক্ত। এই যে অবজেক্টটা কিন্তু আমার এখানে ক্রিয়েট করা শেষ। আমি যদি এই ভ্যালুগুলো এইভাবে নাও দিতাম, শুধু কাউ দিতাম, তাহলেও কিন্তু হইতো। কিন্তু আমি এখানে কি করলাম? একটা ইনিশিয়ালাইজ করলাম। কি দিলাম? প্যারামিটার দিলাম। তখন কম্পাইলার বুঝে নেবে যে এই কাউ নামে যে আমাদের একটা অবজেক্টের প্রপার্টিজ গুলো আছে, সে কি করবে? সরাসরি ডোমেস্টিক এনিম্যাল নামে একটা
ফাংশন থাকবে মানে যেটা হচ্ছে কনস্ট্রাক্টর, সেই কনস্ট্রাক্টরটাকে সে কল করবে। সে কোথায় আসবে এখন? এখানে সে কল করবে। দেখো 21 নম্বর লাইন থেকে কোথায় 8 নম্বর লাইনে আসবে। আসার পরে দেখো আমরা যখন আমরা ফাংশনটাকে, এইটুকুর কথা আপাতত বাদ দাও, আমরা যখন ফাংশনটাকে কল করলাম উইথ আর্গুমেন্ট, তখন আমরা ফাংশনটাকে ধরবো না? এই যে ফাংশনটাকে আমরা ধরলাম, এই ফাংশনটার এই আর্গুমেন্ট গুলোকে আমরা ক্যাচ করলাম বা ধরলাম আর কি। প্রোটোটাইপ নাকি বলে প্যারামিটার, প্যারামিটার এগুলোকে ধরলাম। কি নামে ধরলাম? এই ওয়ানটা হচ্ছে এইচ, এই পরের ওয়ানটা হচ্ছে টি, আর এই এলটা হচ্ছে 4। এখন আমরা করব কি, এইখানকার যে প্রপার্টি গুলো আছে ঠিক এই প্রপার্টি গুলোকে আমরা ইনিশিয়ালাইজ করলাম এই ভ্যালু দিয়ে। কিভাবে করব? হেড ইকুয়াল এইচ, টেল ইকুয়াল টি, আর লেগ ইকুয়াল এল। অর্থাৎ এখানে আমাদের এইচ এ কি আসছে? 1 আসছে, আর টেলে কি আসছে? 1 আসছে, আর লেগে কি আসছে? 4 আসছে। তাহলে এই জায়গাটায় যখন আমাদের ক্লাসটা ডিক্লেয়ার ছিল তখন আমাদের হেডের ভিতরে ছিল ব্ল্যাঙ্ক ভ্যালু, সবগুলোই ব্ল্যাঙ্ক ভ্যালু। আর এখন কি আসতেছে? এটা মনে করো হেড, এটা টেল, আর এটা হচ্ছে লেগ। এই 4 ভ্যালু অ্যাসাইন হয়ে গেছে। কার জন্য? এই কাউ নামে অবজেক্ট, তার জন্য। তো আমরা এভাবে আসলে অবজেক্ট ক্রিয়েট করার সাথে সাথে এই ভ্যালুগুলোকে আমরা ইনিশিয়ালাইজ করতে পারি। তো আমি এখানে এই বর্ণনাটা দিয়ে রাখছি, তারপর একটু পড়তেছি, তোমরা দেখো যে লাইন নাম্বার 21, এখানে কাউ 1 মানে এখানে আমরা একটা ভ্যালু পাঠাই দিলাম, এর মাধ্যমে কনস্ট্রাক্টরকে কল করা হয়। কয় নম্বর লাইন? 8 থেকে 13 নম্বর লাইন। এবং এই টাইপের কনস্ট্রাক্টরকে প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর বলে। কনস্ট্রাক্টর 3 প্রকার। একটা হচ্ছে ইনিশিয়ালাইজ, মানে এই কি বলে এটাকে, ডিফল্ট আর কি, মানে কোনো ভ্যালু দিব না আর কি। আর একটা প্যারামিটার দিব, আর একটাকে বলতেছি আমরা কপি কনস্ট্রাক্টর। এই টোটাল হচ্ছে 3 প্রকার কনস্ট্রাক্টর। তার মধ্যে এখানে আমরা 1 প্রকার দেখতেছি, আর এটাকে আমরা কার সাথে তুলনা করব? উইথ আর্গুমেন্ট এর সাথে তুলনা করব, যে আমরা এই আর্গুমেন্টটা দিয়ে দিচ্ছি, এটাকে বলতেছি আমরা উইথ প্যারামিটার। আর সেটাকে আমরা এখানে নামকরণ করলাম প্যারামিটারাইজড। তাহলে এই কনস্ট্রাক্টরটাকে আমরা কোন টাইপের কনস্ট্রাক্টর বলবো? প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর বলবো। কনস্ট্রাক্টরের সবসময় প্যারামিটার নাও থাকতে পারে, যে কথাটা আমি একটু আগে বললাম, যে আমরা প্যারামিটার দিব না, ওটাকে আমরা ডিফল্ট বলতেছি। কোড গুলোকে কিভাবে প্রোগ্রাম ডিবাগ করতে হয় তা, আচ্ছা এটা আমি সিডি বানাইছিলাম সেখানে দিচ্ছি আর কি, এটা তোমাদের দরকার নাই। এখন আমরা যখন ডিবাগ করব, ডিবাগ করলে আসলে কোড গুলো কোথায় থেকে কোথায় রান হয় সেটা আমি এখানে তুলে ধরছি। দেখো প্রথমে 19 নম্বর লাইনে আসবে, মেইন ফাংশন থেকে শুরু হওয়ার পরে 21 নম্বর লাইন, 21 নম্বর থেকে কোথায় চলে যাবে? 8 নম্বর লাইন, 8 নম্বর লাইন থেকে 13 নম্বর লাইন আসবে, 13 নম্বর লাইন থেকে আবার এখানে ঘুরে আসবে, এখানে আসার পরে 22 নম্বর লাইনে আসবে। তো 22 নম্বর লাইনে আসার পরে বলতেছে কাউ হচ্ছে একটা অবজেক্ট, সে এই ক্লাসের প্রপার্টি এবং বিহেভিয়ার অ্যাক্সেস করতে পারবে। কেন? সে এই ক্লাসের অবজেক্ট, এই জন্য। তো সে এখানে কাকে অ্যাক্সেস করতেছে? বিহেভিয়ারকে। কোন বিহেভিয়ারটা? মেক সাউন্ড নামে একটা ফাংশন আছে, সেই ফাংশনটাকে সে অ্যাক্সেস করতে চাচ্ছে। তো অ্যাক্সেস করতে গেলে আমাকে অবশ্যই এখানে ডট অপারেটরটা দিয়ে দিতে হবে। সে এখানে এই হেড, টেল, লেগ কে অ্যাক্সেস করতে পারবে না। কেন পারবে না? এখানে প্রাইভেট মোডে দেয়া আছে, সে যতই হোক না কেন, এই কাউটা এই ক্লাসের অবজেক্ট যতই হোক না কেন, সে এটাকে অ্যাক্সেস করতে পারবে না। অ্যাক্সেস করতে গেলে তাকে এইভাবে অ্যাক্সেস করতে হবে, এই ফাংশনের মাধ্যমে অ্যাক্সেস করতে হবে, অথবা এই ফাংশনের মাধ্যমে অ্যাক্সেস করতে হবে। আমি বলে আসলাম একটু আগে, প্রাইভেট মোডটা যদি দেয়া থাকে তাহলে আমরা বুঝবো হচ্ছে ক্লাসের ভিতর এখানে শেষ, এখানে শুরু। ঠিক এর ভিতরে যদি তুমি কখনো হেড, টেল, এইখানে মনে করো ফর এক্সাম্পল এই 18 নম্বর লাইনটা ইন্টার দিলাম, দেওয়ার পরে এখানে আমি এখন যদি বলি যে সি আউট হেড, সি তারপরে হচ্ছে টেল, তারপরে লেগ, তাহলে আউটপুটে কত দেখাবে? তখন 1 1 4 দেখাবে। অথচ কিন্তু আমরা এইখান থেকে কাউ থেকে এই হেডটাকে কাউ ডট হেড এটা অ্যাক্সেস করতে পারবো না। কেন পারবো না? এটা হচ্ছে প্রাইভেট মোড। তো এই প্রপার্টিসটাকে ব্যবহার করার জন্যই আমরা মূলত আসলে এই কনস্ট্রাক্টরটা ইউজ করব। অবজেক্ট ক্রিয়েট করার সাথে সাথে একটা ভ্যালু পাঠিয়ে দিলাম, দেওয়ার পরে দেখো আলটিমেটলি এই ভ্যালুটা চলে আসছে। এখন যদি তুমি সরাসরি একে যদি আউট করতে চাও, এইখানে
এখানে যদি দেখাইতে চাও কোনো কারণে হবে, কোথায় হবে, ঠিক এই লাইনের পরে ইন্টার দিয়া লিখবা যে সি আউট হেড, তারপরে টেল, তারপরে লে। তাহলে তুমি এইখানে যখন ফাংশনটাকে কল করলা মনে হবে যে আমি এইখানেই আউটপুটটা দেখতে পাইতেছি, যদিও আমি এখানে কাকে আউটপুটে দেখছি, হেডকে টেলকে, কিন্তু হেডটা প্রাইভেট মোডে আছে, তারপরেও আমি করতে পারছি। এই হলো মূলত আমাদের কনস্ট্রাক্টর। আর ডিস্ট্রাক্টরটা খুবই সহজ, এটা করে কি যে আসলে ওই যে মেমোরিটা বরাদ্দ করে সেই মেমোরিটাকে সে কি করে ফ্রি করে দেয়, এই জন্য আসলে ডিস্ট্রাক্টর ইউজ করা হয়। তো ডিস্ট্রাক্টরটা কোথায় ইউজ করবো, জাস্ট মনে করো যখন আমাদের কনস্ট্রাক্টর ডিক্লেয়ার করা শেষ, ফাংশনটাও লেখা শেষ, আমরা লাস্ট যখন আমাদের এই লাইনগুলো এক্সিকিউট হয়ে যাবে, যখন এই 17 নম্বর লাইন এক্সিকিউট হয়ে যাবে তারপরে ক্লাসটা শেষ হবে, ঠিক তখনই আমরা এখানে বলে দিব, তাহলেই হয়ে যাবে যে আসলে আমরা যে অবজেক্টটা ক্রিয়েট করছিলাম এই কাউ নামে, আসলে মূলত মেমোরির মধ্যে এরকম জায়গা নিবে। আমি এটা দেখাইতে চাইছিলাম, আমার সামনে দেখাইতে পাইনি। এখানে থাকবে হচ্ছে কাউ, এই প্রপার্টি গুলো এখানে চলে আসবে। হেড, ধরো হেডকে আমি এইচ দ্বারা ডিফাইন করলাম, আমার এখানে লিখতে অসুবিধা হচ্ছে, এইচ, তারপরে হচ্ছে টি, এরপরে হচ্ছে এল, এই যে এরকম। এই অবজেক্টটা ক্রিয়েট করার সাথে সাথে এরকম হয়ে গেছে, যখনই আমরা প্যারামিটার দিয়ে দিছি 1 1 4 আর দেওয়ার পরে এইভাবে তাকে অ্যাসাইন করে দিলাম, তখন এর ভিতরে এইচ এর ভিতরে থাকবে 1, এল এর ভিতরে থাকবে 1, লেগের ভিতরে থাকবে 4। এখন মনে করো এখানে একটা কমা দিলাম, কমা দেওয়ার পরে এখন তুমি আর একটা অবজেক্ট ক্রিয়েট করছো, এবার ধরো ডগ দিছো, আচ্ছা ডগ না, এবার ধরো হেন দিলাম, মুরগি দিলাম, হেন। এই হেন দেওয়ার পরে আমরা হেড অবশ্যই একটাই থাকবে, তারপরে টেল মনে করো না, এর নাই, টেল নাই, আচ্ছা আছে মনে করো ছোট একটা টেল, আর লেগ কয়টা আছে, দুইটা আছে, তার মানে এখানে আমাদের হচ্ছে 1 1 1 1 2। তখন কি ঘটবে, ঠিক আবার এই র্যামের ভিতরে এরকম জায়গা নিয়ে নেবে। কার জন্য জায়গাটা নিবে মূলত, তখন নিবে হচ্ছে হেনের জন্য, হেন। এই হেনের জন্য ঠিক আবার এই প্রপার্টিজ গুলোকে ইউজ করা যাবে। তো আমি এখানে হেডের পরিবর্তে এইচ লিখলাম, আসলে মূলত এরকম কাজ হয়। তারপর টেল না, হ্যাঁ টেল, তারপর হচ্ছে লেগ। এখন যখনই আমরা এই ভ্যালুগুলো দিয়ে ইনিশিয়ালাইজ করলাম, ঠিক হেন যখন এই কাউয়ের কাজটা যখন হয়ে যাবে, কাউ অবজেক্টটা, তখন এরপরে তো কমা হচ্ছে হেন, তখন আবার এই লাইন থেকে এই লাইনটা আবার কল করবে। কার জন্য কল হবে, হেনের জন্য কল হবে। ঠিক এই ভ্যালুটাকে এইচ এর পরিবর্তে, টি এর পরিবর্তে, এল এর পরিবর্তে অ্যাসাইন হয়ে যাবে, সেটাই আবার আমরা কোথায় নিয়ে যাব, হেডের মধ্যে নিয়ে যাব, এটা টেলের মধ্যে নিয়ে যাবো, এটা লেগের মধ্যে। তখন আমাদের এখানে ভ্যালু হয়ে যাবে তখন 1 1 and 2। অর্থাৎ কোন অবজেক্টের ভ্যালু একটা অবজেক্টের সাথে আর একটা অবজেক্টের মিলবে না। বাট এইখানে আমি তোমাদেরকে বলতে চাচ্ছি যে দেখো এখানে ভেরিয়েবল ইউজ করছি মাত্র 3টা, এরকম অবজেক্ট যদি হয় 10টা, তাহলে 10 জনের মাথা আছে, 10 জনের পা আছে, 10 জনের লেজ আছে, তাহলে টোটাল ভেরিয়েবল লাগতো কয়টা, টোটাল ভেরিয়েবল লাগতো হচ্ছে 30টা। সেখানে আমরা এখানে কয়টা অ্যাক্সেস করছি, মাত্র 3টা অ্যাক্সেস করছি। এবং কতবার ফাংশন লিখতে হইতো, 10 বার ফাংশন লিখতে হইতো, সেখানে ফাংশনটা লিখছি কয়বার, একবার। অর্থাৎ এই কোডটাকে তোমাকে আরো 10 বার 9 বার লিখতে হইতো, তাহলে টোটাল কত লাইন হইতো, 1 2 3 4 5 6, তাহলে 6 আর হলো 9, মানে 6 লাইন 54 আর 6 60, 60 লাইন। অর্থাৎ এইটুকুর জন্যই তোমাকে 60 লাইন ডিক্লেয়ার করতে হইতো। এবং এই ভেরিয়েবল গুলো তোমাকে আরো 27টা লিখতে হইতো। কয়টা অবজেক্টের জন্য, 10টা অবজেক্টের জন্য। কিন্তু আমরা 10টা অবজেক্টের জন্য কয়টা ফাংশন ডিক্লেয়ার করছি, মাত্র একটাই। কয়টা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, 3টাই। কিন্তু কোনোটা কারোর সাথে মিলতেছে না। এই যে এই কাজগুলো, এই সুবিধাগুলো এবং কোডগুলোর সংখ্যা কমানোর জন্য, তারপরে খুব সহজে যাতে ভুল ত্রুটি নির্ণয় করা যায়, এর জন্যই মূলত আমরা ক্লাস অবজেক্ট ইউজ করতেছি। তো আমি যখন আরো প্রোগ্রামে যাব তখন আরো ইনশাআল্লাহ দেখাবো। এখানে শুধু এতটুকুই মনে রাখো যে প্রত্যেকটা অবজেক্টের জন্য এই ফাংশনটাও ইউজ হবে, এই ভেরিয়েবল গুলোও ইউজ হবে। কিন্তু ডিক্লেয়ার কিন্তু আমরা একবারেই করছি। অথচ
এই এইচ আর এই এইচ এর মধ্যে হিউজ ডিফারেন্স, কেউ কারোটা ভ্যালু নিতে পারবে না। আর যেহেতু আমরা জানি যে আমাদের এখন মেমোরির আর কি অভাব নাই, অনেক বেশি মেমোরি আছে, কারণ এই মেমোরি যদি কপি করে থাকে অর্থাৎ ডিক্লেয়ার করার সাথে সাথে, মেমোরি তো আমাদের অনেক আছে, কি সমস্যা, কোনো সমস্যা নেই, কিন্তু একটা একটা থেকে আলাদা। আর মেমোরিটাকে তো আমরা যে ফ্রি করে দিলাম ডেস্ট্রাক্টরের মাধ্যমে, এই এটার মাধ্যমে এর মাধ্যমে ফ্রি করে দিলাম। তো মূলত অবজেক্ট কিন্তু মেমোরিতে আসলে এভাবে কাজ করে। তো এগুলো কিন্তু বইয়ে কিন্তু সব জায়গায় পাবা না, এগুলো তোমাকে অনেক বই পড়তে হবে, হয়তো বা 2-1টা বইয়ে পাইতে পারো। আমি কোন বইয়ে পাইছি এখন আমার নিজেরও মনে। তো এই জন্য তোমরা বই পড়বা, বালাগুড়ি স্বামীরও বই আছে, ওটা C++, ওটাও ভালো, দেখবার কি, আমার আসলে মনে নাই। তো বাংলা বই কামরুজ্জামান নিটুন, ওনারও C++ বই আছে, এটা তোমরা দেখে নিতে পারো। আচ্ছা, এখন আমরা আরেকটা দেখি, আগে কপি কনস্ট্রাক্টরটা দেখি। কপি কনস্ট্রাক্টরটা আমি 3বার পাইছিলাম বুয়েটে, তো আমি আশা করি তোমরাও পাবা। ওখানে খুব বেশি কিছু দেয় না, শুধু বলে কপি কনস্ট্রাক্টর কাকে বলে উদাহরণ সহ বর্ণনা দাও, এইটুকু দিয়ে দিবা, ইনশাল্লাহ হয়ে যাবে, আর কিছু লাগবে না। তাহলে কপি কনস্ট্রাক্টর কাকে বলে, নাম শুনেই বুঝতে হবে। কপি কনস্ট্রাক্টর, একটা কনস্ট্রাক্টরের মাধ্যমে আমরা কি করলাম, একটা অবজেক্টের ভ্যালুকে ধারণ করলাম। এই তো এখানে কাউ নামে একটা অবজেক্টের ভ্যালুকে ধারণ করলাম, এটাই জাস্ট কি হবে, কপি হবে। কার জন্য হবে, অন্য আর একটা অবজেক্টের জন্য হবে। এই ভ্যালুগুলো কিন্তু এখানে কপি হয়নি, এর মাধ্যমে আমরা নতুন আর একটা ভ্যালু দিছি। বাট এখন কপি কনস্ট্রাক্টরটা কি করবে, একটা অবজেক্টের ভ্যালু ঠিক আর একটা অবজেক্টের জন্য অ্যাসাইন করে দেবে, এটাই কপি কনস্ট্রাক্টর। তো দেখো এটা কিভাবে হয়। কপি কনস্ট্রাক্টর হলো এক বিশেষ ধরনের ফাংশন যা অবজেক্টকে ইনিশিয়ালাইজ করে কার মাধ্যমে, অন্য আর একটা অবজেক্টের মাধ্যমে। ধরো এখানে অবজেক্ট, প্রথম অবজেক্টটা দিছি হচ্ছে কাউ, এই কাউ এর ভ্যালুটা আমরা ইনিশিয়ালাইজ করছি এক সময়, করার পরে এখন আমরা আর একটা অবজেক্ট নিলাম, এবার নিলাম ধরো ডগ নিলাম। এই ডগের ভ্যালুটা, ডগের ভ্যালু মানে কোনগুলো, এই প্রপার্টিজ গুলো ইনিশিয়ালাইজ হবে কার মাধ্যমে, এই কাউ এর যে প্রপার্টিজ গুলো আছে তার মাধ্যমে ইনিশিয়ালাইজ। এটাই বলতেছে যে এক্ষেত্রে কপি কনস্ট্রাক্টরের নাম ক্লাস নামের অনুরূপ হয়, অবশ্যই কি করতে হবে, অনুরূপ হবে, এবং ইহা একটা নির্দিষ্ট অবজেক্ট থেকে এক বা একাধিক অবজেক্টের মান নির্ধারণের জন্য ব্যবহার হয়। এই কথাটার মানে কি বুঝলাম, একটা অবজেক্ট থেকে এক বা একাধিক অবজেক্টের মান, একটা অবজেক্ট থেকে আবার এক বা একাধিক অবজেক্ট মানে কি বুঝলাম আসলে। একটা অবজেক্ট এখানে আমরা ইউজ করলাম কাউ, তো এর একাধিক ভ্যালু কোনগুলো, এই যে এখানে যে প্রপার্টিজ গুলো আছে সেগুলো, এটা আমরা একটাও ব্যবহার করতে পারি, একাধিক ব্যবহার করতে পারি। এই কথাটা আসলে এটা বোঝাচ্ছে। তো দেখো এখানে আমরা একটা ক্লাস ডিক্লেয়ার করছি এবিসি, ক্লাসটার নাম কি এবিসি। ওয়াই হচ্ছে একটা ভেরিয়েবল, এটাকে আমরা ডিক্লেয়ার করলাম। আর এই এবিসিটা কি, আসলে এবিসি হচ্ছে এক ধরনের ফাংশন যার নামটা হচ্ছে আমার ক্লাস নামের অনুরূপ। তার মানে আমরা এটা বলে নিতে পারি যে এটা হচ্ছে আমাদের একটা কনস্ট্রাক্টর। কনস্ট্রাক্টরের মাধ্যমে আমরা কি করতেছি, এই প্রপার্টিটাকে ইনিশিয়ালাইজ করতেছি, এই তো ইনিশিয়ালাইজ করতেছি। কখন ইনিশিয়ালাইজ করব, যখন আমরা অবজেক্টটাকে ক্রিয়েট করব। তাহলে এইদিকে আসো, কোথায় অবজেক্ট ক্রিয়েট করলাম, 16 নম্বর লাইনে। কিভাবে বুঝলাম, যে দেখো এখানে এই এবিসিটা কি জিনিস, ক্লাস। ক্লাসের পরে যে জিনিসটা থাকবে সেটাই হলো আমাদের অবজেক্ট। তাহলে এখন এখানে অবজেক্টের নাম কাউ না দিয়ে আমি দিছি হচ্ছে অবজেক্ট 1, আমরা ধরে নাও এটা। কাউয়ের পরিবর্তে কি লিখছি, অবজেক্ট obj1 লিখছি, এবং কত ভ্যালু পাঠাইছি, 10। এখানে বেশি কেন দিতে পারলাম না, 10 তারপরে 2, এগুলো কেন দিতে পারলাম না, কারণ এখানে তো আমার প্যারামিটার মাত্র একটা, প্রপার্টিজ কয়টা, একটা। তাহলে আমি এতগুলো ভ্যালু দিয়ে ওগুলো রিসিভ করে কাকে ইনিশিয়ালাইজ করবো, তখন তো অ্যাম্বিগুয়াস হবে, মানে সে বুঝতেই পারবে না। সেজন্য আমাকে এখানে কিন্তু খেয়াল রাখতে হবে যে তোমার প্রপার্টিজ যতগুলো হবে ঠিক ততগুলো তুমি ভ্যালু পাস করাইতে পারবে। তাহলে সেজন্য আমরা এখানে কয়টা ভ্যালু দিচ্ছি, জাস্ট 10। এই 10টাকে কি করলাম, এক্স এর মধ্যে রিসিভ করলাম, করার পরে এই ভ্যালুটাকে আমরা এখানে দিয়ে দিলাম। এখানে কিন্তু আসতে হচ্ছে আমাদের 10, এক্স মানে তো কিছুই বুঝবে না, এটা তো তোমাদেরকে বলছি। এই এখন এখানে কত হয়ে যাবে, 10। এই 10টা কোথায় অ্যাসাইন হবে, ওয়াই এর মধ্যে। আর এই ওয়াইটা কোন অবজেক্টের জন্য ইউজ হচ্ছে, অবজেক্ট 1 এর জন্য, অবজেক্ট 1।
এই অবজেক্ট ওয়ান এর জন্য কত আসছে, ভেরিয়েবলটার নাম কি ওয়াই, কত অ্যাসাইন করছি অবজেক্ট ক্রিয়েট করার সময়, এই যে এখানে কত ক্রিয়েট করছি 10। এবার দেখো আবার একটা ক্লাস এর পরে আমরা আরেকটা অবজেক্ট ডিক্লেয়ার করলাম, সেই অবজেক্টটার নাম দিলাম হচ্ছে, আচ্ছা এইখানে তো দেখা যাচ্ছে না, আচ্ছা এইখানেই করি, এই অবজেক্টটার নাম হচ্ছে আমাদের অবজেক্ট 2। এই অবজেক্টটা ডিক্লেয়ার করার সময় আমরা এখানে কি কোনো কি ভ্যালু দিছি, কোনো কিন্তু ভ্যালু দেই নেই। তো কি দিলাম আসলে, দিলাম হচ্ছে ওই পয়েন্টারের মতো, আমরা পয়েন্টারের যখন কোনো ভ্যালু নেই তখন কি করি, পয়েন্টার আসলে অন্য আরেকটা ভেরিয়েবলের অ্যাড্রেসকে ধারণ করে না, ঠিক এখানেও তাই করছি যে একটা অবজেক্ট কি করলো আর একটা অবজেক্টের ভ্যালু ধারণ করতেছে, অবশ্যই এই অবজেক্টের একটা ভ্যালু আছে, সেটা কি y সমান 10। তো আলটিমেটলি আমরা কাকে রিসিভ করতেছি, এই 10 কেই রিসিভ করতেছি, কিন্তু এইখানে দিতেছি কাকে, এইখানে দিতেছি হচ্ছে অবজেক্ট, এই অবজেক্টটাকে আমরা এখানে জাস্ট কপি করলাম, যে অর্থাৎ তুমি আসো, তোমাকে ধরতে পারলেই তোমার ভ্যালুগুলো আমি পাবো। তো এইটা করার সময় কিন্তু তোমাকে অবশ্যই একটু খেয়াল রাখতে হবে, যখন কোনো অবজেক্টকে তুমি রিসিভ করবা, এটা মনে রাখবা যে তোমার সুবিধার্থে, বোঝানোর সুবিধার্থে তুমি মনে রাখতে পারো যে এটা তোমার পয়েন্টারের মতো কাজ করতেছে। পয়েন্টার হলে কি হবে, অ্যাড্রেস অফ এক্স, মানে কোনো একটা ভেরিয়েবলের ভ্যালু। তো ধরে নাও অবজেক্ট একটা আমাদের ভেরিয়েবল, তাহলে এই ভেরিয়েবলের অ্যাড্রেসটাকে আমরা কাউন্ট করলাম কোথায়, এই যে এইখানে কাউন্ট, জাস্ট সামনে একটা n% দিয়ে দিলাম। আর ওবিজে এটা জাস্ট একটা ভেরিয়েবলের নাম, যেমন আমরা এখানে এক্স নামকরণ করলাম, এখানে ওবিজে জাস্ট একটা নামকরণ করলাম আর কিচ্ছু। তখন সে কি হয়ে যাবে, ঠিক এই ডকুমেন্টটা পুরাটাই কপি হয়ে যাবে কোথায়, ওবিজে এর অধীনে, ওবিজে এখানে কি আসবে, y ইকুয়াল 10। এবার আমরা কি করছি, এই অবজেক্টটার ভিতরে এই ভ্যালুটা রাখবো, এইটা কার অবজেক্ট রাখবো, অবজেক্ট 2 এর জন্য। তো আমাদের এখানে অবজেক্ট 2 এর জন্য ভ্যালুটা আছে না, সেটা কত আমরা তো পাচ্ছি না, এইবার পাবো। কিভাবে পাবো, এই যে এখানে লিখছি obj.y, তাহলে obj এর ভিতরে y কে আমরা অ্যাক্সেস করতেছি, তাহলে লিখতে হবে obj.y। এইটা মানে আমরা বুঝবো এখন এই ভ্যালুটা এখানে চলে আসছে। এই ভ্যালুটা মানে কি, এখন আর এটা থাকতেছে না, এটা না থেকে কত আসতেছে, 10 আসতেছে। আর এই 10টা কোথায় অ্যাসাইন হবে, y এর ভিতরে। এই yটা এখন কার জন্য অ্যাক্সেস হচ্ছে, অবজেক্ট 2 এর জন্য অ্যাক্সেস হচ্ছে, তাহলে এখানে কত ভ্যালু চলে আসবে, 10 ভ্যালু। এটাই হলো মূলত আমাদের কপি কনস্ট্রাক্টর, অর্থাৎ একটা অবজেক্টের ভ্যালুকে, ভুল বুঝিও না কিন্তু অবজেক্টের কিন্তু কোনো ভ্যালু নাই, কিন্তু শাব্দিক করতে বলতে গেলে কিন্তু অবজেক্টের ভ্যালু আছে। সে কার হেল্প নিবে, প্রপার্টিজটার হেল্প নিবে, অর্থাৎ এই ভেরিয়েবলটার হেল্প নিবে। এই জন্য আমরা বলতে পারি যে একটা অবজেক্টের ভ্যালু, সেই ভ্যালুটা আবার কোথায় রাখতেছে, আমরা আর একটা অবজেক্টে রাখতেছি কপি করে, সেই জন্য এটার নাম দিতেছি হচ্ছে কপি কনস্ট্রাক্টর। আর তো 5 মিনিট আছে, তো তারপরেও দেখো যে তোমাদের কারো কোনো কোশ্চেন আছে কিনা, যদি পরবর্তীতে কোশ্চেন বেরো হয় তখন অবশ্যই আমাকে জানাবা। আর আমি ডকুমেন্টগুলো দিয়ে দিছি, আজকে আরো দিয়ে দিব, এখন তোমরা পড়বা, আর আমি দেখি কালকে তোমাদের ভিডিওগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করবো আর কি। স্যার আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলো। সেটা হচ্ছে যে প্রথমে আমরা যখন কনস্ট্রাক্টর ডিক্লেয়ার করলাম তখন ওইখানে আমরা এক্সটাকে সরাসরি ওয়াই এর ভিতরে দিয়ে দিছি, কিন্তু এখানে অবজেক্ট ব্যবহার করলাম পরেরটাই, যে কপি কনস্ট্রাক্টর যেটা পরের হ্যাঁ ফাংশন হ্যাঁ কনস্ট্রাক্টরে, হ্যাঁ হ্যাঁ ওখানে অবজেক্ট ডট ওয়াই কেন দিলাম? ওখানে সরাসরি এটা অবজেক্ট দিয়ে ওয়াই তে ইনিশিয়াল করতে এখানে পারতাম না? হ্যাঁ, এখানে আমরা রেফারেন্স নিয়ে আসছি, অ্যাড্রেসটাকে নিয়ে আসছি, অর্থাৎ এর পুরো ভ্যালুটাকে নিয়ে আসছি এখানে। আর এখানে সরাসরি শুধু এক্স এর ভিতরে জাস্ট শুধু 10 নিয়ে আসছি, শুধু 10। আর এখানে কিন্তু আমরা 10 আনতে পারি নাই, এই অবজেক্ট 1 মানে পুরো অবজেক্টটাকে এখানে উঠাই নিয়ে আসছে, এই জন্য তো রেফারেন্সটা দিছি। মানে এর যে একটা অ্যাড্রেস আছে, সেই অ্যাড্রেসটা আমরা এখানে নিয়ে আসছি, ওই অ্যাড্রেসের ভিতরে আবার এই ভেরিয়েবলটাকে আমরা অ্যাক্সেস করতেছি। এই ভেরিয়েবলটাকে অ্যাক্সেস করতে গেলে অবশ্যই, এটা তো একটা প্রপার্টিজ, এই প্রপার্টিজকে ইউজ করতে গেলে অবশ্যই অবজেক্ট লাগবে। আর এখানে আমরা একটা নামকরণ করলাম, জাস্ট একটা ডামি একটা অবজেক্ট নামকরণ করলাম, এখানে তুমি এক্সও দিতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে তোমাকে লিখতে হবে যে এক্স ডট এই ভেরিয়েবলটা।
এক্স ডট ওয়াই লিখতে হবে তখন? হ্যাঁ অবশ্যই লিখতে পারবা, তবে এখানে এই নাম একটু চেষ্টা করবা এই ভেরিয়েবলের নামগুলো একই রকম রাখতে না। যেমন এখানেও দিচ্ছ ছোট হাতের এক্স, আর আবার এখানেও দিলা, এইখানেও দিল ও বি জি এর পরিবর্তে ছোট হাতের এক্স। কোড কিন্তু একটু ইয়ে হতে পারে, তবে এই জন্য তুমি এটা বড় হাতের দিবা আর কি। সাধারণত আমরা বড় হাতের দিয়ে বুঝাই যে এটা একটা অবজেক্ট, দেখবা বইয়ের মধ্যে বড় হাতের থাকবে। যখন তুমি অবজেক্ট গুলোকে কপি করবা তখন ঠিক দেখবা যে এখানে বড় হাতের কিছু একটা থাকে ভেরিয়েবল। আর এখানে যখনই তুমি অবজেক্টটাকে পাস করাবা তখন অবশ্যই তোমাকে মনে রাখতে হবে, যখন আমরা একটা পয়েন্টার ভেরিয়েবলকে ইকুয়ালের ভিতরে বসাই দিই তার মানে তখন কি আসে, তখন আমাদের এই ভেরিয়েবলটার ভিতরে জাস্ট একটা অ্যাড্রেস আসে, ওই অ্যাড্রেসের ভিতরে ভেরিয়েবল গুলো থাকবে, তার ভ্যালু আমরা পাবো। এখন এই অ্যাড্রেসটার ভিতরে দেখলাম যে এইখানে একটা ভ্যালু ওয়াই আছে ভেরিয়েবল, তাহলে একে আমাকে অ্যাক্সেস করতে হবে। আর এ হলো কি, আসলে এ হলো একটা প্রপার্টিস। কার প্রপার্টিস? একটা অবজেক্টের প্রপার্টিস। সেই অবজেক্টের নামকরণ করলাম আমরা এখন ওবিজি দিয়ে। তাহলে এখন আমি এই ভ্যালুটিকে নিতে গেলে ওবিজি ডট ওয়াই দিতে হবে, এটা ইকুয়াল হচ্ছে 10। তখন আমি 10টা এই ওয়াই এর মধ্যে অ্যাসাইন করতে পারবো। আর এখানে অ্যাসাইন করা মানে এই আমরা কল করলাম কাকে, এই ক্লাসটাকে কোন অবজেক্ট দিয়ে, অবজেক্ট 2 দিয়ে। সেই জন্য তখন এই ওয়াই এর ভিতরের যে ভ্যালুটা সেটা অবজেক্ট 2 হয়ে যাবে, অবজেক্ট 2 ডট ওয়াই। এখন যদি আমরা প্রিন্ট করতে চাই তাহলে আমাকে অবশ্যই এইভাবে লিখতে হবে, এই পরের লাইনে। এই যে দেখো এখানে লিখে দিছি অলরেডি, আমি অবশ্যই ওই লাইনে যাইনি, তার আগে বলে দিছি। এইটাকে যদি আমরা প্রিন্ট করতে চাই অবশ্যই কি করতে হবে, অবজেক্ট 2 ডট এর প্রপার্টি, এর প্রপার্টি। এখানে স্যার আমরা এর আগের প্রোগ্রামটা আমরা যেভাবে একটা ফাংশন কল করে তারপরে প্রিন্ট করছি, এখানে কি অবজেক্ট 2টাকে আমরা ওইভাবে ফাংশন কল করে প্রিন্ট করতে পারবো? এই ভ্যালুটাকে, হ্যাঁ হ্যাঁ, অবজেক্ট 2 এর যে ওয়াই ভ্যালুটা আর কি ওইটাকে। হ্যাঁ পারবো না কেন, অবশ্যই পারবো। তুমি ফাংশনের মধ্যেও দিতে পারবা। এখন তুমি শুধু আগে তুমি অ্যাসাইন করে নিলা যে এই ওয়াই তো দেখা যাচ্ছে যে একটা, কিন্তু ওয়াই তো আসলে একটা হচ্ছে না, যতগুলো দুইটা অবজেক্ট হবে ততগুলো হবে ওয়াই। এখন প্রথম হুম। অবজেক্টের জন্য ওয়াই এর ভ্যালু আসছে 10, এটা হচ্ছে প্রথম অবজেক্ট, ঠিক না? এটা তো আমরা ইনিশিয়ালাইজ করেই দিছি। আবার পরের অবজেক্ট মানে অবজেক্ট 2 ওয়াই এর জন্য 10 আসছে। এখন তুমি এটাকে সরাসরি এরকম, সরি এটা 10, সরাসরি এরকম ডট দিয়েও আউটপুটে দেখাইতে পারো, ফাংশন ব্যবহার করেও দেখাইতে পারো, কোনো সমস্যা। তবে তোমাকে জি স্যার, বুঝাই দিতে হবে কিন্তু যে কোনটা কার জন্য। এখানে কি আমরা সেটা দিছিলাম? এখানে এখানে তো আমি একটা আসলে ইউজ করছি, তো এই জন্য তুমি বুঝবা কিনা জানি না। তবে এর পরের লাইনে যদি এই রিটার্নটা মনে করো নাই, তখন আমি লিখলাম হচ্ছে হেন ডট হ্যাঁ স্যার এটা বুঝতে মেক পারছি সাউন্ড। যে অবজেক্টের জন্য আমরা কল হ্যাঁ করব হ্যাঁ ওই অবজেক্ট আগে ঠিক দিতে আছে হবে, পারবো, তারপরে আমি এটাই ডট, বলতেছি তারপরে মেক ফাংশন। সাউন্ড। এই যখনই তুমি ওইটা হেন করা ডট যাবে। মেক সাউন্ড দিবা তখন সে এখানে আসবে, এখানে আসার পরে তুমি লিখছো হচ্ছে ওয়াই, তখন সে অবশ্যই এই এই হেন তো না, হেন না হয় আমাদেরটা কি হয়ে যাবে, অবজেক্ট 2, 2। হ্যাঁ। তাই না? অবজেক্ট 2 তো, তো অবজেক্ট 2 হুম। ডট মেক সাউন্ড। এখানে আসে তুমি এখন কাকে প্রিন্ট করবা, এখানে এতগুলো ভেরিয়েবল নাই, আছে শুধু ওয়াই। তাহলে এই ওয়াইটা অবশ্যই এই অবজেক্ট 2 এর জন্য, তখন সে 10 দেয়। তো আমি এই কঠিন করে, আচ্ছা আমি ওই আরেকটুর জন্য শেষ করতে পারি নাই আর কি। এখানে আসলে ওই কঠিন ভাবে না অ্যাক্সেস করে আমরা জাস্ট অবজেক্ট 2 ডট ওয়াই দিলেও হইতো, তো আমি সেটাই এখানে দেখাইছি, জাস্ট অবজেক্ট 2 ডট ওয়াই। না হলে এখানে আবার তোমাকে 12 নম্বর লাইনের পরে আবার একটা ইউজার ডিফারেন্ট ফাংশন অ্যাক্সেস ইউজ করতে হবে যদি তুমি আউটপুটে দেখাইতে চাও। তো দেখো এখানে আসছে আউটপুটটা ভ্যালু অফ অবজেক্ট 2 ইজ 10, এইটুকু আগে দেখাবো, এইটুকু দেখানোর পরে আবার আউটপুটে দেখাবো কাকে, ওয়াই নামক ভেরিয়েবলটা। তো এই ওয়াই তো দেখো দুই জায়গায়, এখানেও ওয়াই আছে আবার এখানেও ওয়াই আছে, আবার এখানেও কিন্তু এইটার জন্য ওয়াই। কিন্তু এগুলো জাস্ট শুধু মেমোরিতে সে কপি করে নিবে। মেমোরি তো আমাদের অনেক আছে, মেমোরি নিয়ে তো আর চিন্তা করার দরকার নেই, কিন্তু আমরা ভেরিয়েবলের সংখ্যাটা কমাই দিলাম। এটা তো অনেক ছোট প্রোগ্রাম, যখন দেখবে যে অনেক বড় প্রোগ্রাম হবে তখন দেখবে যে তুমি কল্পনাও করতে পারবে না এই পরিমাণ কোড কমে গেছে, লাইন কমে গেছে। তো এইভাবে আসলে আমরা কপি কনস্ট্রাক্টর, অর্থাৎ কনস্ট্রাক্টরের ভ্যালুটাকে কপি করে রাখতে পারবো অন্য আরেকটা অবজেক্টে। এটাই হলো মূলত কপি কনস্ট্রাক্টর। আর তোমরা অবশ্যই এগুলো আমার এখন পড়ার সাথে পড়ে ফেলবা, কিন্তু এগুলো ফেলে রাখিও না।
কারণ এখনই যদি তোমার মনে কোশ্চেন আসে তাহলে কিন্তু ভালো হবে, নাহলে পরে কিন্তু একটু কষ্ট হবে। যদিও তোমাদের মনে হচ্ছে যে না এগুলো তো সব নোট করাই আছে তাহলে মনে ভালো হবে, কিন্তু আসলে অত না, কিন্তু মনে রাখতে হবে এবং স্যার প্র্যাকটিসও করতে হবে। ডেস্কটপের ব্যবহারের সুবিধাটা আসলে কি? এই যে ডেস্কটপটা কি বাধ্যতামূলক? মেমোরিগুলোকে ফেলে দিবে, নাহলে যে তুমি যদি আবার আবার অবজেক্ট ক্রিয়েট করো তখন কি হবে, মেমোরি বেশি হয়ে গেলে একটা পর্যায়ে র্যাম তোমার ফুল হয়ে যাবে, ফুল হয়ে গেলে পিসি স্লো হয়ে যাবে। আচ্ছা, এই জন্য প্রতিটা কনস্ট্রাক্টরের পরে একটি করে ডেস্কটপ দিলে আমরা ভালো। দিয়ে দিই, যদিও আমাদের মেমোরি অনেক বেশি আমরা বুঝতে পারি না, কিন্তু তারপরে ওটা স্লো হয়ে যাবে। ধরো পেন্টিয়াম 4 বা কোর 2 কোর i 3 তেও হয়তো বা বোঝা নাও যেতে পারে, এই অবস্থা। আর জাভাতে অবজেক্ট ক্রিয়েট করে কিভাবে, এখানে জাস্ট একটা ইয়ে দিয়ে নিউ দিতে হয় আর কি, ক্লাসের নাম দিয়ে অবজেক্ট দিয়ে নিউ দেওয়ার পরে কনস্ট্রাক্টরের নামটা বলে দিতে হয়। তো ওটা আমি দেখাবো। তোমরা সি প্লাস প্লাস যদি শিখতে পারো, জাভা একদমই এই সামান্য একটু শিখলেই হবে, কারণ সি আর সি প্লাস প্লাস এই সবগুলো মিলেই জাভা হবে, জাস্ট ওটার সিনট্যাক্সটা একটু আলাদা, এইটুকুই। আর ইনহেরিটেন্স মনে হয় সবাই জানো, আমি ইনহেরিটেন্সে খুব বেশি সময় দিব না আর কি। তবে ইনহেরিটেন্স কিন্তু খুব ইম্পর্টেন্ট, মানে এই কয়েকটা টপিক আসলেই খুব ইম্পর্টেন্ট, আমি ছাড়তে পারতেছি না কোনটা ছেড়ে কোনটা পড়াবো। তোমরা এগুলো দেখবা, আমি ওই একটা উদাহরণই বারবার দেওয়ার চেষ্টা করছি। পরবর্তীতে আমরা যখন এগুলো কোড করব তখন আমি দেখাবো যে যদি আসলে অনেক সময় হয় কি থিওরিটিক্যাল আর প্র্যাকটিক্যালের মধ্যে একটু চেঞ্জ করতে হয়, তারপরেও আমি এগুলো যদিও আমি রান করে করেই দেখছি, তারপরেও আমি তোমাদেরকে রান করে দেখাবো। আর তোমরা খুব ভালো হয় আজকে রাত্রে অথবা কালকে সকালে তোমরা নিজেরাই কোডটা লিখে দেখলা যে ঠিক আছে কিনা, তাহলে তো আর আমার তো কষ্ট করতে হবে না। আচ্ছা, ইনহেরিটেন্স আমার মনে হয় আজকে করাবো নাকি তোমাদের? আজকে ইনহেরিটেন্স পড়াইলে মনে হয় বেশি লোড হয়ে যাবে। হ্যাঁ, সেটা আমিও ভাবতেছি তাই। এখানে আমি আরেকটু সামারি দেই। আমরা আসলে পড়ছিলাম হচ্ছে কনস্ট্রাক্টর। কনস্ট্রাক্টর আসলে কি, আসলে কনস্ট্রাক্টর হচ্ছে একটা ক্লাস, একটা ফাংশনের নাম, তবে সেই ফাংশনটা অবশ্যই কার নামে হবে, ক্লাসের নামে হবে। এবং এটা কি করবে যে একটা অবজেক্ট ক্রিয়েট করার সময় অবজেক্টের যে প্রপার্টি গুলো আছে সেটাকে ইনিশিয়ালাইজ করবে। এটাই হলো আমাদের টার্গেট, যে অবজেক্ট আমরা কেন ব্যবহার করতেছি। যেমন আমাদের এখানে ডোমেস্টিক অ্যানিমাল হচ্ছে একটা ক্লাস, ওই ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করলাম যার নাম দিলাম হচ্ছে কাউ। এখন আমি আগে থেকেই বলতে চাচ্ছিলাম যে কাউয়ের একটা মাথা আছে, একটা লেজ আছে আর 4টা পা আছে। এটা আমি কোনো ইনপুট নিব না কিবোর্ড থেকে। যদি আর একটু সহজ ভাষায় বলি, যে আমি যাকে ইনিশিয়ালাইজ করব অবজেক্টটা ক্রিয়েট করার সাথে সাথে। তো অবজেক্টটা ক্রিয়েট করলাম কোথায়, অবজেক্ট এই যে এখানে ক্রিয়েট করলাম, ঠিক ওর সাথেই আমি তাকে ইনিশিয়ালাইজ করলাম। এখন ইনিশিয়ালাইজ করার জন্য কিছু স্টেপ ফলো করতে হবে, যে এখান থেকে অবশ্যই আমাকে এই ডোমেস্টিক অ্যানিমাল ফাংশনটাকে এই ভ্যালুগুলোকে রিসিভ করে এইখানকার প্রপার্টি গুলো দিয়ে অ্যাসাইন করে নিতে হবে। এটাই হচ্ছে ইনিশিয়ালাইজ করা অবজেক্টের মাধ্যমে। এটা হচ্ছে আমাদের কোডের মাধ্যমে উপস্থাপন করা, এইটুকু। এরপরে আমরা জাস্ট কি করলাম, যে আমরা এখানকার ভেরিয়েবল মেম্বার ভেরিয়েবলটাকে আমরা অ্যাক্সেস করতে চাচ্ছি, এই জন্য এই অবজেক্ট দিয়ে ডট অপারেটরটা দিয়ে দিলাম, তাহলে আমাদের এটা হয়ে যাবে। আচ্ছা, এরপর আমরা দেখছিলাম হচ্ছে ডেস্কটপটা কেন দেখছিলাম, যে আমাদের ওই যে বললাম যে মেমোরির মধ্যে জায়গা নেই, ওই স্পেসটাকে আমরা ফ্রি করে দেওয়ার জন্য এটা ব্যবহার করতেছি। আর এরপরে দেখছিলাম হচ্ছে কপি কনস্ট্রাক্টর। তো কপি কনস্ট্রাক্টরটা আমি আশা করবো তোমরা অবশ্যই ভালো মতো প্র্যাকটিস করবা, যদি এটা ভালো মতো বুঝো পরবর্তীতে পরের কোডগুলো খুব সহজে বুঝবে। কপি কনস্ট্রাক্টর কিন্তু তোমাকে সবাই বুঝাইতে পারবে না, আসলে গর্ব করার কিছু নাই। তুমি কয়েকজনের কাছ থেকে বুঝে নিও, দেখবা যে কিভাবে বুঝাই তোমাকে। ওরা এইভাবে তোমাকে ভেঙে ভেঙে দেখাইতে পারবে, অনেকেই পারবে না। আর এগুলো আমাদেরকে স্যাররা দেখাই দিচ্ছে তা না, এগুলো আমরা নিজেরাই পরবর্তীতে একাধিক বই পড়ে 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 তারপরে আমরা বুঝছি। স্যাররা দেখাই দিলে তো আমরা আরো ভালো করতে পারতাম। আমরা শিখছি হচ্ছে একদম যখন ঠেকে গেছি তখন। তোমাদের মতো যে তোমাদেরকে শিখাচ্ছি এরকম না, স্যাররা তো এইভাবে শিখায় না, পারলেও শিখায় না। অনেকে আমাদের অনেক স্যার ছিল এরকম, আমি কষ্ট করে শিখছি তোমাদেরকে এত সহজে শিখাবো কেন, এরকম আছে স্যার, শিখায় না। আসলে স্যার সত্যিকার অর্থে আমরা যারা ডিপ্লোমা করে আসি তারা আসলে প্রোগ্রামিং এর যে পিটাও আসলে শিখি না। কিন্তু সমস্যা কারণ হচ্ছে ডুয়েটের সামনে তো করায়, কিন্তু ওরা আসলে যে ওরা তো আসলে স্যার এটা আমরা ডিপ্লোমাতে না শিক্ষার কারণ স্যার আমাদের শিক্ষক
শিক্ষকদের একটু সমস্যা আছে, আমাদের নিজেরাও ওইভাবে গুরুত্ব দেই না। সবচেয়ে বড় সমস্যা আছে পর্যাপ্ত পরিমাণে টিচারটা আমাদেরকে শিখাবে, ওইভাবে কোনো টিচার মানে কোনো করে শোনো, না। ঢাকা পলিটেকনিকে আমার এক পরিচিত বের হয়েছিল আর কি, ও ভালো, এখন ভালো পজিশনে আছে, মানে ভালো করতেছে আর কি, পরীক্ষাগুলোতে ভালো করবে আর কি। ওর ওখানকার টিচাররা ওদেরকে শিখায় দেয়। তাহলে এখন তুমি কোন জায়গায় বলবে? এখন তুমি কি বলতে চাচ্ছ যে ঢাকা পলিটেকনিকের টিচাররা জানে না এগুলো? ঠিকই জানে। এখানে সমস্যা স্যার হচ্ছে তারা শিখাইতে যাচ্ছে না, আর একটা হলো আমরা পলিটেকনিক সিস্টেমে পড়াশোনা করতেছি, ওই কিসের পড়া করতেছি আমরা? মাত্র 4-5 দিন পড়তেছি, পরীক্ষার আগে 4-5 দিন শেষ। এছাড়াও স্যার বিষয় আছে, দেখা যায় আমাদের একটা সাবজেক্ট থাকে মাত্র 6 মাস, 6 মাসে আমাদের ল্যাব ক্লাস থাকে কয়টা? সপ্তাহে একটা। তো আসলে সম্ভব হয় না এরকম। আর সেটা আমরা তো যখন একটা পড়াশোনা করছি তখন তো সমস্যা থাকে, এই কারেন্ট চলে গেলে এই সমস্যা ওই সমস্যা, ক্লাস হয় না। তারপরে আবার সেমিস্টার শেষ হলে আবার অন্য একটা সাবজেক্ট খুব গুরুত্ব দিতে হয়, কারণ যখন হ্যাঁ আমরা সি শিখছি মনে হচ্ছে যে সি দিয়ে অনেক কিছু করবো, এরপরে যখন সি প্লাস না সি প্লাস ছাড়া হবে না, এরপরে যখন আবার জাভা না জাভাও শিখতে হবে, এরপরে ডেটাবেস না ডেটাবেস ছাড়া তো হবেই না, সফটওয়্যার তো হবে। আসলে কথাগুলো ঠিক আছে, ডেটাবেস ছাড়া তোমার সফটওয়্যারই হবে না, কোথাও না রাখলে তুমি ডকুমেন্ট গুলো পাবা কোথায় থেকে? এই জন্য আবার ডেটাবেস শিখো। মানে এত দৌড়ের মধ্যে থাকি আমরা, বোঝাই যায় না। তো ঠিক আছে, আমার মনে হয় 10টা হয়ে গেছে। হ্যাঁ, আমি এটা পাঠিয়ে দিতেছি, তোমরা করতে থাকো। আর টিউটোরিয়ালটা ছোট হলে আমার জন্য ভালো হয়, তাড়াতাড়ি আপলোড করা যায়। আর ইনশাল্লাহ সি প্লাস প্লাস হয়ে গেলে আমরা ডেটা স্ট্রাকচারটা ধরবো। আশা করতেছি ইনশাল্লাহ 10 তারিখের মধ্যেই আমরা আরো একটা সাবজেক্ট শেষ করতে পারবো, সি প্লাস প্লাসও পাবো, আবার ডেটা স্ট্রাকচারও পাবো। তো ঠিক আছে, আল্লাহ হাফিজ।